আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শহীদ মিনারে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শ্রদ্ধা। এদিকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে বৈঠকে ফখরুল। এছাড়া অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন হাসিনা, বলল জয়। আরও থাকছে আমাদের চ্যালেঞ্জটা অনেক বড়, বলল আসিফ নজরুল। এবং সর্বশেষ জানিয়ে দেব অস্তিত্ব সংকটের আতঙ্কে 14 দলের শরিকরা। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। শহীদ মিনারে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শ্রদ্ধা। শপথ গ্রহণের মধ্য দিয়ে বৃহস্পতিবার 17 জনের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। শপথ গ্রহণের পরের দিন শুক্রবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি উপদেষ্টা মণ্ডলী। এরপর সেখান থেকে তারা গিয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। বেলা 11টা 20 ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। এদিন সকাল 9টা 55 দিকে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় বৃষ্টি হলেও তার মধ্যেই পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে তিনি কিছু সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। প্রধান উপদেষ্টার পর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন অন্তর্বর্তী সরকারের অন্য উপদেষ্টারা। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের অন্য উপদেষ্টারা। পরে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিদর্শন বইয়ে সই করেন। জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে বৈঠকে ফখরুল। ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকাল 11টা বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান এই তথ্য জানিয়েছেন। মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত আছেন। এছাড়া ঢাকাস্থ জাতিসংঘের মানবাধিকার বিষয়ে বিশেষজ্ঞ হুমা খান বৈঠকে উপস্থিত আছেন। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন হাসিনা, বলল জয়। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেই শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্স বলছে, হাসিনা দেশে ফেরা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানরত তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার সাথে কথা বলেন। সেখানে তিনি বলেছেন, আপাতত তিনি হাসিনা ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার যখনই নির্বাচন করার সিদ্ধান্ত নেবে তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। অবশ্য একদিন আগেই জয় বলেছিলেন, যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হবে তখনই তিনি হাসিনা ফিরে আসবেন। যদিও জয় এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন হাসিনা আর কখনোই দেশে ফিরবেন না। সরকারি চাকরির কোটা নিয়ে কয়েক সপ্তাহ ব্যাপী বিক্ষোভে 400 জনেরও বেশি লোক নিহত হওয়ার পর গত সোমবার 76 বছর বয়সী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। পরে 45 মিনিটের মধ্যে তিনি ঢাকা থেকে ভারত চলে যান। আমাদের চ্যালেঞ্জটা অনেক বড়, বলল আসিফ নজরুল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ নিয়েছে এই সরকারের উপদেষ্টা হিসেবে আরো 13 জন, যাদের মধ্যে ডক্টর আসিফ নজরুল রয়েছে। শপথ নেওয়ার পর ডক্টর আসিফ নজরুল বলেছেন, আমাদের চ্যালেঞ্জটা অনেক বড়। তিনি বলেন, যে পশু শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা যেন সেই শক্তির মতো হয়ে না যাই। তাহলে আমাদের ছাত্র জনতা যে অভাবনীয় একটা সুযোগ আমাদের জন্য তৈরি করে দিয়েছে, সেটা মহান, বলা যায় দ্বিতীয় মুক্তিযুদ্ধ। সেটার অর্জনও মাহাত্ম স্নান হয়ে যাবে, সেটা সবাইকে মনে রাখতে হবে। বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আসিফ নজরুল আরো বলেন, আপনারা জানেন, একটা অস্বাভাবিক পরিস্থিতিতে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়েছে দেশে, এবং এটাই স্বাভাবিক। কারণ 15 বা 17 বছর একটা স্বৈরাচারী শাসন ছিল, একটা অন্ধকার যুগ ছিল, মানুষের মনে অনেক যন্ত্রণা জমেছিল, সেটা আউট পাস হয়েছে, কিন্তু তারপরেও সেটা অতিরিক্ত পর্যায়ে চলে গিয়েছিল, যেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি বলেন, আমরা অনেক পুলিশ সদস্য, অনেক সংখ্যালঘু মানুষের আর্তনাদ শুনেছি, অনেক স্টোরি আছে যা আমি নিজে শুনেছি। এটা কোনোভাবে প্রত্যাশিত নয়। আমাদের ক্রোধ সংবরণ করতে হবে। আইনগতভাবে যারা দোষী আছে তাদের শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে। বৃহস্পতিবার 8 আগস্ট রাত 9:15 দিকে বঙ্গভবনের দরবার হলে শপথ বাক্য পাঠ অনুষ্ঠান হয়। এ সময়
সময় তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে রাত 8:45 দিকে বঙ্গভবনে পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য, চীন, জাপান, ইরান, আর্জেন্টিনা, ফিলিস্তিন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ড সহ আরো কিছু দেশের কূটনৈতিকরা। বিএনপির নেতাদের মধ্যে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বরচন্দ্র রায়, শামসুজ্জামান দুদু, আমানুল্লাহ আমান, ব্যারিস্টার কায়সার কামাল, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, খায়রুল কবির খুকুন, সুলতান সালাউদ্দিন টুকু, তাবিত আওয়াল ও মিজানুর রহমান মিনু। বাম নেতাদের মধ্যে ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম, রুহিন হোসেন প্রিন্স ও জুনায়েদ চাকি। এছাড়া জামায়াতের আমির শফিকুর রহমান, কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, মাহমুদুর রহমান মান্না ও নুরুল হক নূর এতে উপস্থিত ছিলেন। তবে আওয়ামী লীগের কাউকে অনুষ্ঠানে দেখা যায়নি। অস্তিত্ব সংকটের আতঙ্কে 14 দলের শরিকরা। শেখ হাসিনা সরকারের পতনের পর ভয়, আতঙ্ক আর অস্তিত্বহীন হয়ে পড়ার শঙ্কায় ভুগছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের অন্তর্ভুক্ত দলগুলোর নেতারাও। আত্মরক্ষার পাশাপাশি নিজেদের দলের ভবিষ্যৎ কি হবে, অস্তিত্বে ফিরে আসা সম্ভব হবে কিনা বা কতদিনে সেটা সম্ভব হবে, সেটাই এখন এই জোটের দলগুলোর নেতাদের প্রধান ভাবনা। এই জোটের কয়েকটি দলের 2-4 জন কর্মীর সঙ্গে কথা বলে বোঝা যায় জোটের প্রধান দল আওয়ামী লীগের বিপর্যয় ও অস্তিত্বহীন পরিস্থিতি তাদেরকেও ভয়, আতঙ্ক, হতাশার মধ্যে নিয়ে গেছে। এই দলগুলোর নেতাকর্মীরা কেউ দলীয় কার্যালয়ে যান না। সরকার পতনের পর 14 দলভুক্ত এই দলগুলোর নেতারাও নিজেদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভয়ে, আতঙ্কে, আত্মগোপনে চলে গেছেন। কর্মীদের সঙ্গেও তাদের যোগাযোগ নেই। নেতা বা কর্মীরা কে কি অবস্থায় আছে সে খবরও অনেকে নিতে পারছেন না। দলের রাজনীতি ও ভবিষ্যৎ কি তাও এই মুহূর্তে কেউ বলতে পারবেন না। বর্তমান পরিস্থিতি সম্পর্কে এই দলগুলোর নেতারা কোনো কথাও বলছে না। এই জোটের অন্তর্ভুক্ত একটি দলের শীর্ষ পর্যায়ে এক নেতার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি আগেই জানিয়ে দেন বর্তমান পরিস্থিতি সম্পর্কে কোনো মন্তব্য করবেন না। তিনি কেমন আছেন জানতে চাইলে ওই নেতা বলেন, আমি ভালো আছি। এরপরেই তিনি ফোনের সংযোগ কেটে দেন। 14 দলের অন্তর্ভুক্ত আরেকটি দলের এক নেতার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনিও কোনো মন্তব্য করতে চাননি, তবে তিনি আত্মগোপনে রয়েছে বলে পরোক্ষভাবে ইঙ্গিত দেন। 2-4টা কথার মাঝে তিনি বলেন, আমরা তো আওয়ামী লীগের সঙ্গে জুটেছিলাম, এখন এই পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাদের যে অবস্থা আমাদেরও সেই অবস্থা। দলের অন্য নেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলেও জানান তিনি। এদিকে গত 7 আগস্ট বর্তমান পরিস্থিতি সম্পর্কে জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি থেকে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠানো হয়। কামুল আহসান স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, ছাত্র জনতা জাগরণের বিজয়কে অভিনন্দন। এই জোটের আরেক অন্যতম শরিক দল জাসদের পক্ষ থেকে এমন কোনো বিবৃতি বা বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরেই একসঙ্গে আন্দোলন, নির্বাচন ও সরকারের ছিল এই জোট। তবে একাদশ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকে এই জোটের দলগুলোর সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব বাড়তে থাকে। এই অবস্থায় গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে 14 দল অংশ নিলেও আওয়ামী লীগের সঙ্গে অন্য দলগুলোর হতাশা, ক্ষোভ, অভিমান দেখা দেয়। এর মধ্যে দিয়ে চলে আসছিল এই জোট।